তো জাগিল চেতন চাহিল নারী নর। উদিত গগনে লোহিত বরণে তিমির নাশন দিবাকর, আলোকে ভাসিছে পুলকে হাসিছে নিখিল রান্নাঘরের ওদিকটা যে দেখো, ওখানটায় কত তাড়াতাড়ি আছে, তবু এই হাত কাঁপানো ঠান্ডায় তোমার ওখানটাই বসা চাই না? অভ্যেস কিন্নি অভ্যেস, অত সহজে কি চেঞ্জ করা যায় না। তাছাড়া আমাদের মতো লোক যারা রোজ 2-3 কিলোমিটার হাঁটে, তাদের হাড় কাঁপানোর ক্ষমতা নেই তোমার শীতের, বুঝেছো? খুব বুঝেছি, তবু এই শীতের ভোরে রোদটা গায়ে লাগানো খুব ভালো, বিশেষ করে তোমার আমার মতন বয়স্ক মানুষের, বুঝেছো? লাগাও না, যত খুশি গায়ে রোদ লাগাও না, কে তোমাকে বারণ করেছে? হ্যাঁ, আমার কিন্তু এই জায়গাটাই বেশ, এই জায়গাটাই বসি। আমি সদর দরজার দিকে তাকিয়ে থাকি, কত দূর পর্যন্ত দেখা যায়, বুঝেছো? আর মনে হয় এই বুঝি কোনো পরিচিত আপনজন কিংবা কোনো প্রাক্তন ছাত্র আসছে তা আমার সঙ্গে দেখা করতে। যত সব আজগুবি ভাবনা, বয়স যে হয়েছে তা তোমাকে দেখলেই বোঝা যায়, বুঝেছো? বয়স হয়েছে সত্য, একথা লোককে জানানো ভালো, কিন্তু তার চেয়ে ভালো কি জানো? এক কাপ চা খাওয়া এবং এক কাপ চা খাওয়ানো। তা বলি, এক কাপ চা কি হবে? হবে হবে, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। মাস্টার মশাই বাড়িতে আছেন? কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। নমস্কার মাস্টার মশাই। নমস্কার। আমাকে পরিচয়? নেপাল পানিগ্রাহী, সংক্ষেপে নেপাল। সবাই আমাকে অবশ্য ওই নামেই চেনে। আর সামনে এমএলএ ইলেকশনে এই পল্লবপুরের টিকিটটা আমি পাচ্ছি। মানুষ তো তাহলে আপনার পাশেই রয়েছে। আসলে কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ। এই কাজের মধ্যে ডুবে থাকা আমার নেশা। মানুষের সুখে দুঃখে সব সময় মানুষের পাশে আছি, তাই তো মানুষ আমাকে এত ভালোবাসে। আপনার আমার কাছে কি প্রয়োজন? প্রয়োজন আছে মাস্টার মশাই, আর আপনার প্রয়োজন আছে বলেই তো এই অত দূর থেকে আপনার কাছে আমার ছুটে আসা। আসলে আমি প্রথমে সকলকে অনুরোধ করি, আর অনুরোধে যদি কাজ না হয় তখন আমার আসল রূপটা বেরিয়ে আসে। তাই আপনাকে বলছি মাস্টার মশাই, হ্যাঁ। ওই মোড়ের মাথায় আপনার যে 2 বিঘা জমিটা আছে ওটা আমাকে দিতে হবে। আর না না মাস্টার মশাই, আমি উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেব। কেন? কিসের জন্য দেবো? আসলে আমি চাইছি তাই দেবেন। আমাদের পার্টি অফিস করার জন্য জায়গার প্রয়োজন, আর সেই সঙ্গে একটা রিসর্ট ও আবগারি লাইসেন্স বের করেছি। একটু ভালো করে ভেবে দেখুন মাস্টারমশাই, ওই মোড়ের মাথায় একটা রিসর্ট ও আবগারি হলে এই গ্রামের কত বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। রিসোর্ট আর মদের দোকান করে যুব সমাজকে অধঃপতনের দিকে ঠেলে দিয়ে আপনি কর্মসংস্থান করবেন? শিক্ষিত বেকাররা চাকরির চেষ্টা না করে সারাক্ষণ ওই মদের নেশায় বুঁদ হয়ে যাবে। এটাই আপনার দোষ মাস্টারমশাই, কোথায় কোথায় শুধু ফালতু জ্ঞান দেন। আচ্ছা, সারা জীবন ছাত্র পড়ে কি পেয়েছেন বলেন তো? তার চেয়ে বলি কি, ওই জমিটা আপনি ছেড়ে দিন, আরে উপযুক্ত দাম পাবেন, যা আপনি সারা জীবন মাস্টারি করেও কামাতে পারেন। অবশ্য অনুরোধে যদি কাজ না হয় তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, ওই জমিটা আমার চাই, তা যে কোনো মূল্যেই হোক। আর সোজা কথায় যদি কাজ না হয়, আমার পার্টির ছেলেরা এখানে আসবে, একটা ল্যাফড়া হবে। আপনি কিন্তু আমার বাড়িতে এসে আমাকেই রীতিমতো ধমকাচ্ছেন। আসলে আমি এটা চাই না মাস্টারমশাই, আমি চাই একটা শান্তিপূর্ণ সমাধান। আর তাছাড়া কতদিনও বা আপনি বাঁচবেন? এই বাকি জীবনটা ওই নাতি নাতিনীদের সাথে কাটিয়ে দেন, কেন মিথ্যে ঝামেলায় জড়াচ্ছেন নিজেকে? আর তাছাড়া আমি যখন চাইছি, আসছে মাসে ওই জমিতে আমাদের পার্টি অফিসের ভিত পূজা শুরু হবে, আর আগামী 15ই আগস্ট থেকে ওখান থেকে আমাদের ভোটের প্রথম প্রচার শুরু হবে। আমি কিন্তু এবার পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশ? তাতে বিশেষ কিছু লাভ হবে বলে তো আমার মনে হয় না, কারণ মাস গেলে উপরি পাওনার জন্য হাতটা তো ওরা আমার কাছেই পাতে। আচ্ছা, বাড়িতে তোদের বউ বাচ্চা আছে নাকি? কোন দিন না কোন দিন অঘটন মানে। আপনারাই হচ্ছেন সমাজের জঞ্জাল, আপনাদের কারণে
বীরভোগ্যা বসুন্ধরা আজ ভুলুণ্ঠিতা। সমাজের আনাচে কানাচে এখনো শোনা যায় ধর্ষিতা মায়ের কান্না। তাই ডাক্তারদেরকেও আজ পথে নেমে আন্দোলন করতে হচ্ছে। আর ওদিকে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে অনশন করছে, চাকরি পাওয়ার আশায়। আর এদিকে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শুনুন, পশুর পশুত্বে পৃথিবীর এতটুকু ক্ষতি হয়ে যায় না, কিন্তু মানুষ যখন পশুত্বে পরিণত হয় তার পশুত্বে এই পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হয়। ব্যাস, অনেক জ্ঞান দিয়েছেন, এবার থামুন। নিহাতি আপনি মাস্টার মশাই, আর তা না হলে একটা গরম সীসা আপনার কপাল ভেদ করে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যেত, আর আপনার এই শরীরটা গলা কাটা মুরগির মতো মেঝেতে পড়ে ছটফট ছটফট করতো। আপনি আপনি আমার বাড়ি থেকে খুঁড়ে বেরিয়ে যান, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। কেন ফালতু ঝামেলায় জড়াচ্ছেন মাস্টার? আমাদের পার্টি কিন্তু অনেক স্ট্রং। এই নয়কে হয় করতে আমাদের বেশি সময় লাগে না। আরে সামান্য একটা জমির কারণে কেন নিজের বিপদ ডেকে আনছেন? আপনি ভাবতেও পারবেন না যে আপনার মৃত্যুর পর আপনার লাশ আমার পার্টির ছেলেরা কাঁধে করে এই পুরো গ্রাম ঘুরবে। না 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 না। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, এবার আপনি ভেবে দেখুন কোনটা করবেন। এখানে নাতনি নাতনিদের সাথে দিন কাটাবেন, নাকি ওপরে গিয়ে ছাত্র পড়াবেন? আপনাকে আমি 7 দিনের সময় দিয়েছি মাস্টার। এই 7 দিনের মধ্যে আপনার সিদ্ধান্ত আপনি আমাকে জানাবেন। 7 দিন পরে যদি আপনার বাড়িতে আমাকে আসতে হয়, তাহলে কিন্তু আমি হাতে করে রজনীগন্ধার মালা নিয়ে আসবো মাস্টার। না না মাস্টার মশাই, এই বয়সে এতটা উত্তেজিত হওয়াটা আপনার পক্ষে শোভা পায় না। কি হলো, আপনি কাঁপছেন কেন? আপনি আপনি আসুন, তা না হলে দুষ্টু ছাত্রকে কি করে সাহায্য করতে হয় তা আমার ভালোই জানা আছে। নেহাত নেহাত আজ আমার হাতে মাস্টারির ছড়িটা নেই, তা না হলে আপনাকে আমি বুঝিয়ে দিতাম ছড়ির কি ক্ষমতা। আজ তো আমি চলে যাচ্ছি মাস্টার, তবে মনে রাখবেন আমি কিন্তু আবার আসবো। শুধু মনে রাখবেন আপনার হাতে সময় শুধু 7 দিন। 7 দিন আগে হলে আমার হাতে থাকবে টাকার বান্ডিল। 7 দিন পরে যদি হয় তাহলে এই হাতেই থাকবে রজনীগন্ধার মালা। উইশ ইউ বেস্ট অফ লাক মাস্টার মশাই। টাটা, বাই বাই। তোকে তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি ছাড়বো না। সত্যি সারা জীবন ছাত্র পড়িয়ে আমি কজনকে প্রকৃত মানুষ করতে পেরেছি? পারিনি। তাই সারা জীবন আমি যাদের শিক্ষা দিয়েছি ভুল শিক্ষাই দিয়েছি। মানুষ গড়ার কারিগর আজ একজন ব্যর্থ শিক্ষক। হ্যাঁ হ্যাঁ, আজ আমি একজন ব্যর্থ শিক্ষক, ব্যর্থ শিক্ষক। চিনি ছিল না, তাই চাটা আনতে আমার একটু দেরি হয়ে গেল। তা হ্যাঁ গো, তোমাকে কেমন যেন মনমরা লাগছে, ব্যাপারটা কি? ও কিছু নয়, ওই চাটা দাও। শোনো, কুঞ্জদার চাটা আমি চম্পার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। ওই বিস্কুটটা দাও। শোনো, বিস্কুটটা কিন্তু আজ ফুরিয়ে গেছে। সে কি, এই তো সেদিন বিস্কুট আনলাম, এরই মধ্যে ফুরিয়ে গেছে? তোমার তো সবটাতেই এই সেদিন মনে হয়। এই সেদিন ছেলে মেয়ের জন্ম হলো, এই সেদিন ঘর বাড়ি করলে। আসলে কি জানো, সারা বছর ছাত্র পড়িয়ে পড়িয়ে অভ্যেসটা রয়েই গেছে। সকলের বয়স বাড়ে, বাড়ে না শুধু ছাত্রদের বয়স। সারা জীবন ধরে একই বয়সী ছাত্রদের নিয়ে রয়েছি তো, তাই তাই হয়তো অভ্যেসটা রয়েই গেছে। যত সব আজগুবি ভাবনা, মাস্টারি যেন কেউ কোনোদিন করেনি। তার চেয়ে বরং সকাল সকাল গিয়ে একটু বাজার থেকে ঘুরে এসো তো। সে কি, এক্ষুনি আমার বিস্কুট আনতে হবে? আরে না না, বিস্কুট আনতে নয়, চাঁদুরা আজ বাড়ি ফিরবে তা তোমার মনে নেই? ও আচ্ছা, পুরা কতদিন বাদে আসছে বলো তো? না, লাভ হিসেব করে শুধু জানি ওরা অনেক দিন বাদে আসছে, কিন্তু তাতে কি হাজার হোক ছেলে বৌমা নাতি। অথচ
অথচ বিজয়া দশমীর পর সামান্য একটা ঠুনকো প্রণাম সারতে এসে একটা দিনও থাকা যায় না বাবা মায়ের কাছে। তা আর কি করবে বলো? ওরা যদি ওদের কর্তব্য পালন না করে তবে কি আমরা? কি হলো, থামলে কেন বলো? একেই বলে মা। কলসির কানা মেরেছো মারো, শুধু একবার মা বলে ডাকো, তাহলে ওই রক্ত মুছে ছুটে যাব তার কাছে। কিন্তু প্রতিভা, এই যে তুমি কথাগুলো বললে, এর জন্য তোমার বুকের ভেতরটা চিনচিনি করছে না? না 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 না। তাই তাই আমি জানি, অবশ্য অবশ্য এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিভা, তুমি ভেবে দেখেছো কি ব্যবহারটা না পাও তুমি ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে? এসব কথা থাক না। জানো, তোমাকে তো অনেক কথা বলি না, আসলে আসলে কি ব্যবহারটাই না পাই আমি ওদের কাছ থেকে, কি অপমানটা না করে ওরা আমাকে। আচ্ছা প্রতিভা, আমাদের কোথাও কেটে গিয়ে যদি দু ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়, তখন ওই পড়ে যাওয়া রক্তের প্রতি আমাদের কতটা টান থাকে বলতে পারো? হ্যাঁ, কিন্তু এসব কথা তুমি আজ কেন বলছো? এই জন্যই তো বলছি, তখন তখন আমরা কি করি? যে জায়গাটাই কেটে গেছে সেই জায়গাটাতে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ি তো। আর তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে সেই রক্তটা মুছে দিই তো। তাই, কিন্তু তাতে কি? তাতেই তো সব প্রতিভা, তাতেই তো সব। ওই ওই পুড়ে যাওয়া রক্তের প্রতি টান দেখিয়ে কি লাভ বলতে পারো? যাচ্ছে এসো না, আমরা আমাদের কেটে যাওয়া লাইফটায় একটু ঔষধ লাগাই। এসব তুমি কি বলছো? এসব এসব আমি বলছি না প্রতিভা, বলছি আমার ভেতরের আমি। আচ্ছা, জাদুটা তো আগে এমন ছিল না প্রতিভা। বিয়ের পর থেকে জাদুটা কেমন যেন পাল্টে গেছে। বিয়ের পর থেকে হলেও ওই শিল্পটা বড় হওয়ার পর থেকে যেন আমাদের একদম ভুলেই গেছে। আসল কথা কি জানো প্রতিমা? খাবারে বীজ ঢেলে দিলে তার চিকিৎসা করানো যায়, কিন্তু কানে একবার বীজ ঢেলে দিলে তার চিকিৎসা করানো যায় না গো, তার চিকিৎসা করানো যায় না। এই তো 3-15 আগে আমি ওদের ওখানে গিয়েছিলাম, কি ব্যবহারটাই না আমার সাথে করেছিল তুমি জানো? তোমাকে তো বলিনি, কিন্তু আজ এই অপমানটার কথা তোমাকে বলছি, তাহলে শোনো। কি নম্বর পেয়েছিস সেটা তুই? 71 পেয়েছিস? 71টা কোনো নম্বর? এই নম্বর নিয়ে আমি পাড়ায় মুখ দেখাবো কিভাবে? পাশের বাড়ি কাকিমার ছেলেকে গিয়ে দেখ, 90 পেয়েছে। আর মোড়ে মাথায় দাশগুপ্ত কাকুর ছেলে, তার ছেলে কত পেয়েছে জানিস? 95 পেয়েছে। আর তুই কি পেয়েছিস? 71। কিভাবে পাড়ায় বেরোবি? আমি বা কিভাবে পাড়ায় বেরোবো? মা, অঙ্কে আমার একটু অসুবিধা হয়। একদম চুপ। অসুবিধা হয় মানে? প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে প্রাইভেট টিউটর রেখেছি, অসুবিধা কেন হবে? সারাক্ষণ তো হাতের মাঝে ফোন থাকে, গেম খেলিস তো। আর যেটুকুটা সময় পাস সারাক্ষণ ওই দাদু আর দিদা। কি আছে ওই বুড়ো বুড়িটার মধ্যে? খবরদার বলছি, ওই বুড়ো বুড়ির নাম তুই আর মুখে নিবি না। কি হয়েছে? তুমি ওকে আমার বকাঝকা করছো? দেখছো না? দেখো দেখো, এই রেজাল্ট দেখে তুমি শান্ত থাকছো কিভাবে? আচ্ছা, আজকেরও কম নাম্বার পেয়েছে বুঝলাম, কালকের বেশি পেতেও পারে। ওর কি এখানে জীবন শেষ হয়ে যাচ্ছে নাকি? ভালো নাম্বার ও ভবিষ্যতেও পাবে। ওর এখন তোমার সহানুভূতির দরকার, আর এরকম বকাঝকা নয়। তোমার মতো করে ভাবলে সব ছেলে মেয়েরাই ফেল করবে। আমি ওকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছি, ও অনেক বড় হবে। আর আমি যদি তোমার মতো প্রশ্রয় দিয়ে ফেলি, তাহলে ওর ভবিষ্যৎ অন্ধকার হবে। ভবিষ্যৎ অন্ধকার হবে যখন তুমি ওর উপর এরকম চাপ দিতে থাকো যাতে ও মানসিকভাবে ভেঙে পড়ে। নম্বরটা সবকিছু নয় বিদিশা, কালকে তো একটা ভালো মানুষও হতে পারে। আর তার জন্য সেই সুস্থ মানসিকতার ভিত্তিটা তো তোমাকে তৈরি করে দিতে হবে নাকি? তুমি ভুল বলছো। এই সমাজে নম্বরটাই সব। নম্বর কম পেয়েছেও তার থেকে দেখি তোমার বেশি কষ্ট হচ্ছে, কারণ ওটা তোমার প্রেস্টিজের ব্যাপার। তুমি অন্যান্য গার্জেনদের সামনে মুখ দেখাবে কি করে, পাড়ায় বা বেরোবে কি করে? কিন্তু একবারও ভেবে দেখেছো বিদিশা ওর কতটা কষ্ট হয়েছে?
নম্বরটা নয়, নম্বরটা নয়, ওর এই হাসিটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। এই যে এত বড় বড় কথা বলছো, একটা কথা মনে রেখো, ভালো রেজাল্ট যদি ও না করতে পারে তাহলে এই সমাজে কিন্তু ওর কোনো দাম নেই। আর আমি যেটা করছি ওর ভবিষ্যতের কথা ভেবেই করছি। ভবিষ্যৎ? আরে তুমি তোর বর্তমানটাই নষ্ট করে দিচ্ছ। সারাক্ষণ তোমার সামনে মুখ বুজে পড়ে থাকি, এই ভয়ে ভয়ে বসে থাকি, কিন্তু একবারও খেয়াল করে দেখেছো ওর কোনো বন্ধু বান্ধব পর্যন্ত নেই? কারণ কারণ ওকে তুমি বাড়ির বাইরে বেরোতেও দাও না, কারোর সঙ্গে মিশতেও দাও না, এমনকি খেলাধুলা পর্যন্ত করতে দাও না। বন্ধু বান্ধবের এখন কোনো দরকার নেই, আগে ভালো মানুষ হোক, ভালো রেজাল্ট করুক, জীবনে দাঁড়া, তারপর অনেক বন্ধু বান্ধব হবে। আমি সারাদিন বাড়ি থাকি না, বেশিরভাগ সময় তুমি থাকো ওর সঙ্গে। তাই তোমাকে বারবার বলছি কোনটা করলে আমাদের শিল্টুর পক্ষে ভালো, আর সেটাই তুমি করো, না হলে কিন্তু শেষ পর্যন্ত সবকিছু হারাবে। খবরদার বলছি, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি যেমন বলবো ও ঠিক সেই মতো চলবে, এমনকি তুমিও। মনে রেখো, শুধু পয়সা ইনকাম করলে হয় না, ছেলে মানুষ করার টেকনিক জানতে হয়। ঠিক আছে, আমার কথা আমি বললাম, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। এই নিয়ে আমি আর এই সংসারের মধ্যে একদম অশান্তি বাড়াতে তোমায় চাই না। আরেকটা কথা জানিয়ে রাখি, বাবা মায়ের থেকে ওকে দূরে রাখতে হবে। কেন? এর মধ্যে আবার বাবা মায়ের কথা দেখি? আর তোমার কারণেই তো আমি আমার বাবা মাকে প্রায় ভুলতেই বসেছি। তোমার কথা মতো শুধু চাওয়া পাওয়া ছাড়া ওদের সঙ্গে আর বিশেষ কোনো সম্পর্ক নেই ওদের সঙ্গে। ও তুমি বুঝবে না, মাকে ছেড়ে দাদু দিদাই ওর কাছে বড় হলো। ওদের সাথে এর জন্য কোনো যোগ না থাকে, আর তা না হলে কিন্তু এই সংসারে আগুন জ্বলবে। দাদু ভাই, দাদু ভাই, ওই ওই বুড়ো নামটা আবার এসেছে। সিল্টু, তুই যা, ও ঘরে যা, আমি না বলা পর্যন্ত তুই এ ঘরে আসবি না, এমনকি কোনো সারা শব্দও করবি না। যা বলছি, যা। চুপ, একদম চুপ, আমি যেটা বলছি সেটা কর। যা, তাড়াতাড়ি যা, যা। মা, ও মা, ওই দাদু ভাই, এই বাবা, আপনি? চলে এলাম, বুঝলে? বাবা, তুমি ভালো আছো? যাকে এসে যখন খুব ভালো পেয়েছি। তোমার সাথে একটা দরকারি কথা আছে। তা হ্যাঁ, মা কেমন আছে বাবা? আরে মা ভালো আছে। আরে মা ভালো না থাকলে কি আমি এখানে আসতে পারতাম? এই দেখ না, তুই ভালোবাসিস বলে কাল সারা রাত থেকে কত রকমের পিঠে পুলি করেছে। হ্যাঁ, তোর সেই পছন্দের পাটি সাপটাটাও করেছে রে। এই নাও বৌমা, এগুলো ধরো। মায়ের জন্য কোনো খেয়ে দিয়ে কাজ নেই, এসব অখাদ্য কুখাদ্য তৈরি করে পাঠিয়েছি। এসব আর এখন চলে নাকি? তা হ্যাঁ গো, তুমি নাকি আবার এসব খেতে পছন্দ করো, তা কখন খাবে? না, এখন আর কখন খাবো? শিবটুকে তো তোমার দিদি বাড়ি থেকে আনতে রাত হয়ে যাবে, ফ্রিজে রেখে দাও, কাল খাওয়া যাবে এখন। ও, সেইটু তাহলে বাড়িতে নেই? না, মানে পরশু স্কুল করে ও ওখানে গেছে, কাল ছুটি ছিল তো, আজ রোববার, আজ তো বিকেলে আনতেই হবে। আসলে বাবা, তুমি আজকে আসবে তা জানতাম না, জানলে ওকে গতকালই নিয়ে চলে আসতাম। ওই যে গায়ে একদিন থাকা সত্যি খুব কষ্টকর, তবু বোধ হয় অসম্ভব নয়। ঠিক আছে, দেখো, ভেবে দেখবো। আমাদের মতোই মানুষদের জীবনের শেষ সম্বল হলো তার নাতি নাতনি। এগুলো নিয়েই তো আমরা বেঁচে থাকি। আসলে আসলে কি জানি, ওই শিল্পটা থাকলেই হতো আমার সবচেয়ে বড় বিশ্বাস। হ্যাঁ বৌমা, তুমি তাকে বলো যে আমি এসেছিলাম। অবশ্য আমি যে এসেছিলাম তার প্রমাণ আমি রেখে যাব। এই দেখো বৌমা, আমি নিজের হাতে করি এই তালের আটি দিয়ে একটা ভূতগোড়ালের রূপ তৈরি করেছি। দেখো দেখো বৌমা, কি সুন্দর হয়েছে। এই চাঁদু, তুইও দেখ না রে বাবা, কি সুন্দর হয়েছে। খুব সুন্দর বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর বাবা, কিন্তু ওটা ওই চুলদানির মধ্যে থাউজেন্ড অফ ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, ওটা শিল্টুকে না দেওয়াই ভালো। এক কাজ করুন, ওইটা ডাস্টবিনেই ফেলে দিন। এই সেই খেলনা যাতে লেগে রয়েছে থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়াস এন্ড ভাইরাস। তুমি কি বলছো? ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াস, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াস। তুমি শান্ত হও। সপ্তাহে কখন বাজারে গেল, এখনো ফিরবার নাম নেই।
আমি একা কোন দিক সামলাবো? ওরা যে আবার কখন এসে পড়বে তারও কোনো ঠিক নেই। চম্পা, চম্পা, তুই একটু অনেকটা দেখিস মা, আমি আসছি। সিল্টুটা এলে জমিয়ে গল্প করা যাবে। কি জানি ও এখন কত বড় হয়েছে, ও কি এখন আর আমার গল্প শুনতে চাইবে? কই গো, কোথায় গেলে? এই নাও তোমার দায়িত্ব। হ্যাঁ গো, সবকিছু ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক পেয়েছি। ওই মাছটা ভালো পাইনি, কর্তব্যে খানিকটা গাফলতি থেকেই গেল। আবার সেই তুমি বাঁকাটার কথা বলছো? দাও দাও, ব্যাগটা আমাকে দাও, আমি বরং রান্নাঘরেই গিয়ে রেখে দিয়ে আসি। প্রতিমা পারেও বটে, সংসারের সব দিকে ওর খেয়াল। আর আর সেই জন্যই তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝলে, হ্যাঁ। সবকিছু প্রায় হয়েই এসেছে, শুধু মাছ আর মাংসটা বাকি। ও তাই নাকি? একটু বসো, হ্যাঁ। দুধ পুলি করেছি, পুলি? একটু বাদেই এনে দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। আমার দুধ পুলি মায়েরা পারেও বটে। বুঝলে প্রতিমা, কি ছিল আর কি হয়েছে আমাদের এই গ্রামটা। আগে আগে এখান থেকে কলকাতা যাওয়ার কথা শুনলে মানুষের মনে একটা ভয় কাজ করতো। অনেক দূর রাস্তা, নদীতে জোয়ার থাকলে নৌকো 1 ঘন্টা, তা না হলে 5-6 কিলোমিটার হাঁটো, তারপর বাস রিক্সা, কত কত হ্যাপা। এখন তো বেহালা ঠাকুর পুকুরের লোকেরা ডেলি 3-4 বার আপ ডাউন করছে। প্রতিমা, তুমিও কি কোনোদিন বুঝতে পেরেছিলে এই টালির ছোঁয়া ঘরে ফুট খাট করে সুইচ টিপলে আলো জ্বলবে, পাকা ঘুরবে? অনেক কিছুই তো ভাবা যায় না। 2020-তে অবসর নিলে, এখন 2026 চলছে, এখনো তোমার পেনশনটা চালু হয়নি। সেটা ভাবতে পেরেছিলে, কিন্তু সেটা তো হয়েছে, তাই আমার মেয়েও নিতে হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় কি জানো, 2-1 মাসের মধ্যে আমার পেনশনটা চালু হয়ে যাবে। তা হলেই ভালো। কিন্তু তুমি যে এত সব কিছু করলে, এই জমি বাড়ি পুকুর, কে থাকবে? কাদের জন্য করলে এসব? কে ভোগ করবে এসব? ও, সেই জন্যই বুঝি দুধ পুলি খাইয়ে দেখছো পাখি ঘরে ফিরে আসে কিনা। আসবে না, আসবে না প্রতিভা। ও পাখি আর কোনোদিন তোমার খাঁচায় ফিরে আসবে না। কি তোমার মিথ্যা প্রতিষ্ঠা। ও পাখি কিছুতেই তোমার বাসায় আসবে না প্রতিভা। তুমি কি বলছো? কেমন আছো বাবা? ও তোমরা? হ্যাঁ, ভালো ভালো। থাক থাক হ্যাঁ, থাক বৌমা, থাক। তোমরা সবাই ভালো তো বৌমা? থাক থাক। বৌমা, এবার বলো খবর কি? আপনার ছেলে কিছুদিন আগে একটু সর্দি কাশি হয়েছিল, হ্যাঁ। তাই এখন বেশ ভালোই আছি। ও, তাহলে তোমরা কথা বলো, আমি ভেতরেই আছি। কি বলো? ভেতরেই আছি। কি গো মা, কেমন আছো? খুব রান্না বান্না করছো বুঝি? আরে না না, তেমন কিছু নয়। তা আমার ছোট কর্তা কই? সিল্টু সে আসেনি মা? আসেনি? হ্যাঁ, কালকে দিদি এসে একে হঠাৎ করে নিয়ে গেল। তার দিদির ছোট ছেলেটা ওর খেলার খুব সঙ্গী, তাই ও ওখানে যেতে খুব পছন্দ করে। সিল্টু আসেনি? কতদিন বাদে নাতিটার মুখ দেখো ভেবেছিলাম। আর আর তোরা ওকে আনলি না বাবা? তাতে কি হয়েছে মা? নাতি আসেনি, ছেলে তো এসেছে। আচ্ছা মা, ছেলের চেয়ে নাতি তোমার কাছে বড় হলো? না রে বাবা, তা নয়। আসলে কি জানিস, ওই কচি গলা, কচি কচি হাত পা, বড় বড় নিষ্পাপ দুটি চোখ, যেন মনে হয় ঠিক সেই ছোট্ট নারগোপাল মায়েদের কাছে ও বড় প্রিয় রে জাদু। ওসব তোরা বুঝবি না, বুঝবি না। যাগে, তোরা বরং হাত মুখ দিয়ে পরিষ্কার হ, আমি বরং তোদের জন্য কিছু খাবার আনছি। মা, আমরা এখন কিছু খাবো না। সে কি রে চাদু, এত কষ্ট করে দুধ পুরি বানানো আর খাবি না বাবা? দুধ পুলি? তা দু একটা দিতে পারো। আমাদের তো আবার বেরোতে হবে। এখনই চলে যাবি বাবা? হ্যাঁ মা,
আমাদের ভীষণ তাড়া আছে। তাছাড়া শিল্টুকে আনতে হবে, কাল ওর স্কুল আছে। ওর স্কুল কোনোভাবে কামাই করে যাবে না। আসলে মা, একটা রাত্রি বাবা মায়ের কাছে থাকতে পারবি না বাবা? তাহলে তাহলে তুই কেন এসেছিস? কেন এসেছিস? কেন এসেছিস? মাছের কালিয়াটা দারুণ হয়েছে মা। তাও তো এক পিস দিতে গেলাম, নিলি না তো। আর কত খাবো, তোর এতটা মাংস খেলাম। যাকে তোমরা সবাই বসো, একটু কাজের তারা সেরে নি। বলো বল। বাবা, এই তখন তোমাকে যে কথা বলছিলাম শুনেছো তো? ওই যে ফ্ল্যাটটা আমি কিনবো ভাবছি, সেটা খুব কম দামেই পাওয়া যাবে। মানে খদ্দের আসছে অনেক, এতদিনে হয়তো বিক্রি হয়ে যেত। শুধু ওঠার যে প্রমোটার, সে আমার এক কলিগের বিশেষ বন্ধু, তাই এতদিন আটকে রেখেছি। কিন্তু আর তো বলা যাবে না, তাই ভাবছি বাবা আসছে মাসে না অ্যাডভান্সটা অন্তত করে দেবো, ভালো হবে না? বাবা, তুমি শুনছো না? শুনছি তো। শুনছো তো, কিছু বলছো না যে? কি বলবো, ফ্ল্যাট বাড়ি যাই হোক, নিজস্ব কিছু একটা হওয়া যথেষ্ট ভালো। এই তো ঠিকই বুঝেছো। তারপরে দেখো, তোমাদের এখানে অনেক কিছু সুযোগ সুবিধা হয়েছে বটে, তবে ভালো কোনো ডাক্তার কিংবা কোনো নার্সিং এইসব তো কিছু নেই। তো বাবা, ভালো ভালো চিকিৎসার কোনো সুযোগই নেই। তো ফ্ল্যাটটা কিনলে তোমাদের ওখানে প্রয়োজনে নিয়ে গিয়ে ভালো ভালো বড় বড় ডাক্তার দেখাতে পারবো, আর এমনিতে তোমরা ওখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারবে। কিন্তু কিন্তু বাবা, এত টাকা নেই, অনেক টাকা তো লাগবে। তাই আমি ভাবছি, মানে মানে এখানে থাকলে তো চলবে না, আর আমাদের এই শিল্পটা মানুষই হবে না। তাছাড়া তোমরা যে কটা দিন আছো, সে কটা দিন তো এখানে আসা যাওয়া। তারপর কি হলো, থামলে কেন বলো? তারপর না মানে আমি যেটা বলছিলাম, না না, আমি বুঝতে পেরেছি, তুমি না বললেও আমি বুঝতে পেরেছি। কিছু জমি বিক্রি করে তোমাকে টাকা দিতে হবে, তাই তো? না মানে আমি যেটা বলছিলাম, শোনো, আমি যদি তোমার মতো এখানে কোথাও স্কুল মাস্টারি করতাম, তাহলে তো অন্য কোথাও থাকার প্রশ্নই আসতো না। কিন্তু কিন্তু মানে জমি হলো মা লক্ষ্মীর থান, আর এসব জমি তো তোর সেই পূর্বপুরুষদের। নিহাতি দায় না পড়লে এই জমি কি বিক্রি করা উচিত? তাছাড়া তোর বাবার পেনশনটা এখনো চালু হয়নি, কবে হবে তারও কোনো ঠিক নেই। সব জমি বিক্রির কথা আপনার ছেলে বলেনি তো। জমি বাদ দিয়ে ডাঙা পুকুর ইত্যাদি এসবের আয়তন তো কম নয়। তাছাড়া আপনাদের দুজনে কতই বা লাগে, আমরা তো কিছুই নি না, আর নেওয়ার প্রয়োজনও নেই। হ্যাঁ রে চাঁদু, আমি তোর বাবা মারা গেলে মা? তুই সব এই জমি বাড়ি পুকুর সব বিক্রি করে দিবি না রে? তোর এই পূর্বপুরুষদের স্মৃতি সব। তাছাড়া আর কোনো উপায় থাকতো না মা। আপনার ছেলে যে র্যাঙ্কে চাকরি করে, তা এই অঞ্চলে ৫-৭টা গ্রাম খুঁজলেও ওর সমকক্ষ কাউকে খুঁজে পাবেন না, আর পেলেও দেখতেন সেও তাই করছে। বৌমা, মনে রেখো, মা যখন তার ছেলের সঙ্গে কথা বলে, তখন শয়তান পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে শোনে। কথা বলা তো দূরের কথা, সামনে গোবার সাহসটিও পর্যন্ত করে না। বাবার সবকিছুতেই বাড়াবাড়ি। এ হলো মাস্টারি দোষ। সারা জীবন ছাত্র ঠেঙে মেজাজ একেবারে তিরিক্ষ হয়ে গেছে। আচ্ছা মা, কি এমন ভুল বলেছি বিদিশা? আর ঠিকই তো, তোমাদের দুজনের কতই বা লাগে, আমরা তো কিছুই নেই না। বাবাকে বলে কিছু জমি বিক্রি করে আমাকে অন্তত লাখ 20 টাকা জোগাড় করে দাও, আর আমি কিচ্ছু চাইবো না। তোমরা বাদ বাকি সম্পত্তি যাকে খুশি দান করো বা যা খুশি করো, আমি নিতেও আসবো না আর দেখতেও আসবো না। এই অধিকারটুকু আমাকে নিতেই হবে মা। মনে রেখো মা, এই বাচ্চা ছোট ছোট ছেলেরা নয়, অনেক তাবড় নেতা, এমনকি বাবার বয়সী লোকেরা আমাকে স্যার বলে খাতির করে।
মাস্টারমশাই বাড়িতে আছেন? কৃষ্ণমশাই, কে? ভেতরে এসো। আমায় চিনতে পারছেন? আমি সন্দীপ, বাসুলডাঙ্গার সন্দীপ সরকার। সন্দীপ, আরে এসো 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 এসো। থাক থাক, আবার প্রণাম টনাম কেন? এসব তো এখন ব্যাগ ডেটে। সে কিসের? হ্যাঁ, প্রণাম ব্যাকডেটে। তাহলে গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর নতুন কোনো পন্থা আরম্ভ হয়েছে নাকি? নাকি গুরুজনদের শ্রদ্ধা জানানোর ব্যাপারটাই ব্যাকডেটে? না না, ওসব কিছু নয়। তা এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। না, আমি এখানটাই বসি। এখানটাই বেশ খোলামেলা, এখানেই বেশ ভালো। তারপর বলো, তুমি কি বাড়ি থেকে এখানে আসছো? হ্যাঁ, ওই দাদা বৌদির ওখান থেকেই আসছি। তা কখন বেরিয়েছো? বেরিয়েছি সকালে, কিন্তু পথে একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল? মোড়ের মাথায় এসে দেখি ভীষণ জটলা। নেপাল পানিগ্রাহী নামে কোন এক ব্যক্তি আততায়ীর গুলিতে খুন হয়েছে। তারই শোক সভা চলছে, তাই গাড়িটা নিয়ে আসতে একটু আমার দেরি হয়ে গেল। কি নাম বললে? নেপাল পানিগ্রাহী, ওই যে এখানকার কোন এক রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি। সত্যি ঠাকুর, তুমি আছো? তা না হলে যে আমার বাড়িতে রজনীগন্ধার মালা নিয়ে আসবে বলেছিল, তার গলাতেই এখন শোভা পাচ্ছে রজনীগন্ধার মালা। সত্যি ঠাকুর, তোমার বিচিত্র লীলা। কি ব্যাপার মাস্টারমশাই, আপনি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ও তোমাকে পরে বলবো, এখন বল। যাকে যাকে, তুমি তুমি কত বড় হয়েছো। খবরের কাগজে তোমার সব কথা আমি পড়েছি। তুমি তুমি অনেক অনেক বড় হয়েছো সন্দীপ। এসব কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না স্যার। যত বড়ই হই আর যত যা কিছুই করি না কেন, আমি কিন্তু আপনার কাছে সেই থার্ড ক্লাস ছাত্রই আছি। এই দেখো কাণ্ড। কই গো, কোথায় গেলে? এসো 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 এসো। এই দেখো, এ কি বলছে জানো? জানো, একবার না ও একটা অঙ্ক পারেনি বলে ক্লাসে ওকে আমি থার্ড ক্লাস ছাত্র বলেছিলাম। ও কিন্তু সেই কথাটা না আজও মনে রেখেছে গো। মণিমা, আপনি আমাকে চিনতে পারবেন না, অবশ্য চিনবার কথাও নয়। আমরা পড়তে আসতাম দুর্গা দালানে। স্যার জল আনতে বললে কিংবা অন্য কোনো দরকারে আপনার কাছে আসতাম। আর আসতাম বিজয়া দশমীর পর দল বেঁধে নাড়ু খেতে। আমার নাম সন্দীপ সরকার। থাক থাক বাবা, ভেতরে এসো। না না, এখানটাই বেশ খোলামেলা, এখানটাই ভালো। আমি আমি এখানেই বসি। আরে চাঁদুদা, কেমন আছো? তুমি তুমি ইন্ডিয়ায় কবে এলে? আবার তুমি কেন? আরে ছোটবেলায় যা বলতে তাই বলো না। আচ্ছা চাঁদুদা, এই তোমার মনে আছে? বোধ হয় নেই, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। একবার ওই ছোটবেলায় একটা ডাসা পেয়ারা নিয়ে ঝগড়ার সময় তুমি আমার মাথায় একটা গাঁটটা মেরেছিল। আর তারপরই বোধ হয় আমার অঙ্কের মাথাটা খুলে গেছে। যাকে ছাড়ো সব কথা। তারপর বলো তো, তুমি ইন্ডিয়ায় কবে এলে? কতদিন বাদে এলে? তা প্রায় 5 বছর। হ্যাঁ, ওখানে গেছি 9 বছর। মা বাবা যতদিন বেঁচে ছিলেন প্রতি বছরই আসতাম। শত কাজের মাঝেও মা বাবার সঙ্গে দেখা করতে। ঠিক ঠিক 5 বছর আগে বাবা মা দুজনেই মাত্র মাত্র 2 দিনের ব্যবধানে মারা গেলেন। আর তারপর আপনার আশীর্বাদে গামারসির উপর আমার এই আবিষ্কারটা নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। আর একটা চাষির ছেলে সন্দীপ সরকার রাতারাতি হয়ে উঠলো সন্দীপ সরকার নানা মহলে। আরে আপনি নিশ্চয়ই বৌদি, নমস্কার, বসুন। মণিমা, আপনিও বসুন, দাঁড়িয়ে আছেন কেন? তুমি আমার এখানে মানে আমার বাড়িতে এলে কিভাবে? আপনার স্কুল আমার বাড়ি থেকে 10 মিনিট, স্কুল থেকে আপনার বাড়ি ওই 10 মিনিটই। ছোটবেলায় পায়ে হেঁটেই আসতাম। আজ আজ গাড়ি চালিয়ে আসার পরে বাজার পর্যন্ত এসে হঠাৎ মনে হলো না, এটুকু পথ আমি পায়ে হেঁটেই যাই। ছোটবেলায় যেমন করে আসতাম, কিন্তু ইটপাতা রাস্তা হলেও তো আমার বাড়ি পর্যন্ত তোমার গাড়িটা চলে আসতো। জানি হাটের লোকেরাও তাই বলছিল, কিন্তু মাস্টার মশাই, জুতো যতই দামি হোক তা পরে যেমন মন্দিরে ওঠা যায় না, তেমনি গাড়ি হাঁকিয়ে কোনো শিক্ষাগুরুর কাছে কোনো ছাত্রের আসা শোভা পায় না। বা শুনছি, খেয়াল করবেন, আমি কিন্তু শিক্ষাগুরু বললাম,
শিক্ষক নয়। আচ্ছা সন্দীপ, আমি শুনেছি তুমি নতুন কি একটা রিলে আবিষ্কার করেছো, আর সেটার পেটেন্ট নিয়ে ওই দেশের ধনী ব্যক্তিদের মধ্যে তো বটেই, পাশাপাশি বিজ্ঞানী সমাজেও উচ্চ প্রশংসিত ব্যাপার। আচ্ছা ব্যাপারটা কি বলতো? দেখো চাঁদুদা, এ ব্যাপারে আমি তোমায় এখন কিছু বলবো না, কারণ আমার সামনে রয়েছেন আমার সত্য মাস্টার মশাই। আমি বরং তোমাকে দু একটা জার্নাল পাঠিয়ে দেবো, ঠিক আছে। তুমি পড়ে নিও। ঠিক আছে। তারপর তারপর বলো, তোমার কথা বলো। আরে তুমি তো অনেক ভালো ছাত্র ছিলে, অন্তত আমার চেয়ে, তাই না মাস্টার মশাই? আরে ভালো ছাত্র হলে কি সবসময় সবকিছু করে ফেলা যায় সন্দীপ? লাক ফ্যাক্টরটা একটা বিশাল বড় রোল প্লে করে, সুযোগ এনে দেয়। তাই আমি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্লাস 1 গেজেটেড অফিসারের চাকরি জোগাড় করতে পেরেছি। আসল স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। গুণীজন বলেন স্বপ্ন এটা নয় যেটা ঘুমানোর পরে আসে, বরং স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তাছাড়া তুমি তো গভর্নমেন্টের ক্লাস 1 গ্যাজেটেড র্যাঙ্কের অফিসার। আরে এ তো অনেক বিশাল ব্যাপার। তুমি কত উঁচু গাছ, কত লোককে ছায়া দিতে পারবে। আচ্ছা তুমি মানে কদিনের জন্য এখানে এসেছো আর উঠেছো কোথায়? উঠেছি দাদা বৌদির ওখানে। এখানে 2-3 দিনের কাজ ছিল, কাজ হয়ে গেছে। আজ আজ এখানে আসার জন্য একদিন ছুটি এক্সটেন্ড করে নিলাম। স্ট্রেঞ্জ, আপনি শুধু এখানে আসার জন্য একদিন ছুটি এক্সটেন্ড করলেন? এই তো এতক্ষণে বৌদি কথা বলেছেন। হ্যাঁ, শুধু শুধু এখানে আসার জন্য। আপনি হয়তো বিশ্বাস করবেন না, চাঁদুদা, মণিমা, এমনকি এমনকি সন স্যারও, কিন্তু কিন্তু সেটাই ঘটনা। এখানে আমার দাদা, বৌদি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষাগুরু, শুভার্থীরা আছেন। এখানে ফেরা মানে শুধু শুধু আমার জন্মভূমিতে ফেরা নয়, এখানে ফেরা মানে আমার আমার শেকড়ে ফেরা। এখানে ফেরা মানে আমার কৈশোরে ফেরা, যেখানকার আলো বাতাস আজকে আমাকে সন্দীপ সরকার করেছে, তাকে ভুলে যাওয়া যে অপরাধ। সন্দীপ, আশ্চর্য, বড়ই অদ্ভুত তো আপনার চিন্তা ভাবনা। হয়তো হয়তো অনেক দূরে থাকি তাই, বাট আই রিয়েলি লাভ মাই বল্লভপুর হাই স্কুল। একটা অফলেট স্কুল, এখন হায়ার সেকেন্ডারি হয়েছে। আমি সেক্রেটারি সুবীর বাবুকে আসার সময় বলে এসেছি ওখানে একটা সায়েন্স ব্লক উইথ ল্যাবরেটরি করে দেবো। এস্টিমেটটা পাঠালে আমি টাকাটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সন্দীপ, আই এম প্রাউড অফ ইউ। স্যার বলবেন না, ওভাবে বলবেন না স্যার। গর্ব গর্ব আপনি, আপনি আমাদের গর্ব, বল্লভপুর স্কুলের গর্ব। মোদি, আপনাকে ঠিক আমি বলে বোঝাতে পারবো না স্যার আমার কাছে ঠিক কোন স্তরের মানুষ। যারা শিক্ষা দেন, বই পড়ান, জটিল প্রবলেম জলের মতো করে বুঝিয়ে দেন, তার চেয়ে অনেক অনেক বড়। যারা শিক্ষার প্রতি, বই পড়ার প্রতি ছাত্রদের আগ্রহ তৈরি করতে পারেন। আমাদের মাস্টারমশাই প্রায়ই বলতেন, দাদুদা তোমার নিশ্চয়ই মনে আছে, রিড অ্যান্ড ইউ নো, পড়ো জানতে পারবে। কোনো বিষয়ে একটু পড়ার পর যখন ওই বিষয়টার প্রতি আমাদের আরো কৌতূহল থাকতো, তুমি স্যার বলে উঠতেন, রিড অ্যান্ড ইউ নো মাই গড, দেয়ার আর বুকস অ্যান্ড বুকস। পড়ো, জানার শেষ নেই। তাই পড়ি, মাতৃভাষা যাতে ভুলে না যায় তাই নিয়ম করে বাংলা বই আমি 2 ঘন্টা করে পড়ি। বাড়িতে আমি বাংলা ভাষাতেই কথা বলি। সন্দীপ, নানা মাস্টারমশাই, মার্কিনী নয়, আমি বাঙালি মেয়েকেই বিয়ে করেছি। কিন্তু আসল কথাটা কি জানেন, যে সাবজেক্টটা নিয়ে আমি এখানে রিসার্চ করতে চেয়েছিলাম তার সুযোগ এখানে ছিল না, ওখানে ছিল। ওরা আমাকে একটা শর্ত দিল, বলল আগে ও দেশের নাগরিক হতে হবে। তাই সন্দীপ, তুমি সম্মানের শেষ শিখরে পৌঁছেও আমার মতো গরিব মাস্টার মশাইকে মনে রেখেছো, আমার সাথে দেখা করতে এসেছো। তাই মাস্টার হিসাবে আজ আমি পরম ধন্য হয়ে গেলাম। সত্যি পরম ধন্য হয়ে গেলাম। বলবেন না স্যার, ও অমন করে বলবেন না। আচ্ছা, আসল কথাটাই তো বলা হয়নি। আমি আপনার একটা ছবি তুলবো। ছবি? সেই ছবি তুলে আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো, আর সবাইকে ডেকে ডেকে বলবো, দেখো, দেয়ার ইজ অ্যান ইউরিডাইস অফ লেয়ার, কাস্ট অ্যান্ড কোয়ালিটি। এই একটি মানুষ যিনি ছাত্রদের বই পড়াতে শেখাতেন, বইকে ভালোবাসতে শেখাতেন। দাঁড়ান, এই দেখেছেন,
আসল কথাটাই ভুলে গেছি। এটা এটা আপনার জন্য। এটি এ তো অনেক দামি কলম। এত এত দামি পেনটা তুমি আমাকে দিচ্ছ সন্দীপ? স্যার, যাকে দিচ্ছি তার তুলনায় এর কোনো মূল্য নেই স্যার। হাউ স্ট্রেঞ্জ! আরে এটা এটা এখানে পড়ে কেন? ও তুমি তো জানতে, হয়তো ভুলে গেছো। ওই এটা ওটা বানানো আমার একটা শখ। ওই তালের আটি দিয়ে এটা একটা উদ বানিয়েছি, উদ বিড়ালের বুক। মাস্টার মশাই, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনি আমাকে দেবেন? আপনার এমন সুন্দর হাতের কাজ আমি মোমেন্টো করে ধরে রাখবো। চাঁদা, এটা খুব সুন্দর না বৌদি, সত্যি এটা খুব সুন্দর, তাই না? ঠিক আছে, তুমি নিয়ে যাও এখন। দাঁড়াও, আমি তোমাদের একটা কাগজটা করে এনেছি। হ্যাঁ, তো কাগজ লাগবে না, ও আমি ঠিক যত্ন করে নিয়ে যাব। আপনি আপনি এখানে বসুন তো। আসুন, আপনি এখানে বসুন, একটা ছবি তুলবো। বসুন বসুন। মণিমা, আপনিও বসুন। দুজনের দুজনের জোড়ায় ছবি তুলবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার তুমি কিছু মুখে দাও বাবা, বলো কি খাবে? একটু দুধ পুলি করেছি, খাবে? দুধ পুলি, এ তো দারুণ ব্যাপার, অবশ্যই খাবো। তবে মণিমা, 2 পিস, তার বেশি কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তারপর চাঁদুদা, তোমার পোস্টিং কোথায়? পোস্টিং নিউ সেক্রেটারি বিল্ডিং। এখান থেকে যাতায়াত করা খুবই ট্রাভেলসন, তাই বাড়ি ভাড়া নিয়েছি ওই বেহালাতে। বাহ, খুব ভালো। এই নাও বাবা, দুধ পুলি নাও। দুধ পুলি কতদিন খায়নি। ফাইন ফাইন মণিমা, ফাইন। জানেন মণিমা, আজ আজ মায়ের কথা বড় মনে পড়ে। শীতকাল এলে মা কত রকমের পিঠে পুলি করে খাওয়াতেন, কত কিছুই না হারিয়ে গেছে। তুজ দে জয়ের গন ফরিফা। কিন্তু আমরা চাইলে তা আবার ফিরিয়ে আনতে পারি। সন্দীপ, মণিমা, এবার একটু জল দিন। এই নাও বাবা। দিন। এই নিন মণিমা। মাস্টার মশাই, আজ তাহলে আমি আসি। এসো এসো বাবা, এসো। আমার আমার একটা কার্ড আপনি রাখুন। জাদুদা, তুমিও একটা রাখো। এটাতে আমার ইমেল অ্যাড্রেস আছে। জানি তুমি ব্যস্ত মানুষ, মেল করার তোমার সময় হবে না। তবু তবু একটা মেল তোমাকে করতেই হবে চাঁদুদা। যেদিন যেদিন স্যার আমাদের ছেড়ে চলে যাবেন, সেই খবরটা তুমি আমাকে দেবে চাঁদুদা, অতি অবশ্যই দেবে। কে? আরে এসো এসো এসো। কুঞ্জ কাকা, আমায় চিনতে পারছো? বাবা তুমি, আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না বাবা। আমি আমি সন্দীপ, ওই বাসুলডাঙ্গার সন্দীপ সরকার। সেই যে ছোটবেলায় স্যারের কাছে পড়তে আসতাম আর তোমার কাছে গান শুনতাম। মনে পড়েছে বাবা, মনে পড়েছে। তুমি তো আবার আমার সেই গানটাই শুনতে আর খুব আনন্দ করতে, তাই না বাবা? তুমি দেখো, এই কিছুদিন আগে না মাস্টারদা তোমার কথাই বলছিল। তুমি অনেক অনেক বড় হয়েছো, অনেক তোমার নাম ডাক হয়েছে। যত বড়ই হই আর যত নাম ডাকি হোক, আমি কিন্তু তোমাদের কাছে সেই সন্দীপেই আছি। আচ্ছা কুঞ্জ কাকা, তুমি যখন গান গাইতে, তোমার সাথে তোমার মেয়ে, হ্যাঁ হ্যাঁ তোমার মেয়েই হবে, সে এখন কত বড় হয়েছে? কে? চম্পা, ও এখন অনেক বড় হয়েছে। ও তো এতক্ষণ আমার সঙ্গে রান্নাঘরে রান্না করছিল। ও খুব ভালো মেয়ে। ও এক্ষুনি তো সবে বাড়ি গেল। ও পড়াশোনায়
খুব ভালো। তাও কতদূর পড়াশোনা করেছে? বিজ্ঞান বিভাগের স্নাতক। সবচেয়ে সবচেয়ে আশ্চর্য কি জানো সন্দীপ, ও ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ম্যাথে ফার্স্ট হয়েছে। মাস্টারমশাই, আপনি আপনি ওকে পড়ান। ও যত দূর পড়তে চায় আপনি ওকে পড়ান। আমাদের গ্রামে আপনার মতো শিক্ষাগুরুর প্রয়োজন রয়েছে। যদি কিছু মনে না করেন, আজ থেকে ওর সমস্ত খরচের দায়ভার আমি নিলাম। না না কুঞ্জ কাকা, দয়া নয়, এ আমার বোনের প্রতি, আমার গ্রামের প্রতি আমার কর্তব্য। কুঞ্জ কাকা, একটা কথা বলবো? আমার সেই প্রিয় গানটা তুমি আমায় একটু শোনাবে? শুনতে শুনতে চলো না, আমরা কতটুকু এগিয়ে যাই। হ্যাঁ, আমার সেই গানটা তোমাকে শোনাতে শোনাতেই কত আগে চলো। মাস্টারমশাই, আমি তাহলে আজ আসি। এসো এসো বাবা, এসো, ভালো থেকো। মণিমা, আমি আজ আসি। থাক বাবা, থাক, আবার এসো বাবা। সবাই ভালো থাকবেন। স্যার আপনি ভালো থাকবেন। চলো কুঞ্জ কাকা, চলো। চলো এবারে ভেতরে চলো। জানো ছেলেটা কত ভালো। যাওয়ার সময় দুর্গা দালানে দুহাত তুলে ঠাকুরকে প্রণাম করলো, আর তারপর আমার দিকে দুহাত তুলে বাই বাই করলো। কত ভালো ছেলে। আমি ওকে এখানটা একটু বসি। আচ্ছা তাই বসো। এই দেখো ছেলেটা কোথায় কোথায় ফেলে চলে গেল। ওকে ওকে আমি যেমন করে হোক পাঠাতে হবে, বুঝেছো? যেমন করে হোক পাঠাতে হবে। তাই দিও। আর এই দেখো, ও আমাকে কত দামি পেনটা উপহার দিয়ে গেল। তুমি তো জানতে প্রতিভা, আমার পেন কেনার কত শখ ছিল, কিন্তু সাধ্য তো ছিল না। তাই এই দামি পেনটা ও আমাকে উপহার দিয়ে গেল। কিন্তু রিটায়ার হয়েছি, এখন এটা নিয়ে আমি কি করবো বলতে পারো? ডাকছে না, আমি বরং আমার ওই দাদু ভাইকে না দিয়ে পেনটা দেবো। তাই দিও। ও যখন বড় হবে এটা দিয়ে লিখবে। আচ্ছা, ও তখন এটাকে থাউজেন্ড সব ব্যাকটেরিয়া বলে ফেলে দেবে না তো? বলো না, ফেলে দেবে না তো? ও বিকেল তো হতে চললো গো, ওদের তো আবার বেরোবার সময় হয়ে এলো, তাই না? হ্যাঁ, এই তো বৌমা, তোমরা এখনো রেডি হওনি? চাঁদু কোথায়? তোমরা কখন বেরোবে? জানি না মা, আপনার ছেলে কিছুই বলছে না, কেমন জানি বিছানায় গুম হয়ে বসে আছে। ওমা, সে কি গো? কেন গো? জানি না, ওই তো আপনার ছেলে আসছে, আপনি জিজ্ঞাসা করে নিন। মা, তোমার পুত্রী নেই? কেন থাকবে না বাবা? আছে, এনে দেবো, খাবি তুই? না, পরে। পরে পরে মানে আমরা যাব না? না, যাব না, থাকবো। এখন থেকে আমি আমার মতো করেই ভাববো। তুমি বাধা দিতে আসবে না। বাবার সাথে আমার অন্য বিষয়ে আলোচনা আছে। সেই শিল্পীকে মানুষ করতে হবে, সেই বিষয়ে আলোচনা আছে। সন্দীপ, এই সন্দীপ সরকার নয়, এই চন্দ্রনাথ। His father, just like this grand old man, my father. বাবা, জাদু, বাবা, বাবা, তুমি ক্ষমা করো বাবা। শিল্পীকে তুমি মানুষ করো বাবা। আরেকটা সন্দীপ সরকার করে দিল বাবা। আমার টাকার দরকার নেই বাবা। কার্ডও আমি আর কিনবো না। আমি ওই বিহালার ভাড়া বাড়ি ছেড়ে দেবো বাবা। আমি এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করবো বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। সাধু, বাবা, বাবা, আপনি আমায় ক্ষমা করেন বাবা। তুমিও ওঠো বৌমা, ওঠো। মা, আপনি আমায় ক্ষমা করুন।
বাবা, আমি ওকে ভুল বুঝিয়েছিলাম। ওর কোনো দোষ ছিল না বাবা, ওর কোনো দোষ ছিল না। আমরা মরীচিকার পিছনে ছুটে চলেছি। আসলে আমরা নিজেরাই জানি না যে আমাদের ছেলে মেয়েদের কিভাবে ভবিষ্যৎ গড়ে তুলতে হয়। বাবা, আপনার আদর্শে ছেলেটাকে মানুষ করে তুলুন বাবা, ছেলেটাকে মানুষ করে তুলুন বাবা। বাবা, আপনার এই উদ্বিড়ালের মুখটা আমায় দেবেন বাবা, এই উদ্বিড়ালের মুখটা আমায় দেবেন। হ্যাঁ বাবা, এইটা আমি সিল্টুর জন্মদিনে উপহার দেবো বাবা, সিল্টুর জন্মদিনে উপহার। ওটার মধ্যে যে লেগে রয়েছে থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া। বাবা, ওভাবে বলবেন না বাবা, ওভাবে বলবেন না। ওই যে সন্দীপ সরকারি পড়ছে, সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। প্রতিমা দেখেছো, প্রতিমা দেখেছো সংসার কত বিচিত্রময়। সোনা না পড়লে যেমন খাঁটি হয় না, তেমনি যে মানুষের জীবনের আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাতেই আমরা ধন্য। আসলে জানো, যে যার প্রতিভা নিয়ে জন্মায়। আমরা হাজার চেষ্টা করলেও তা পুরোপুরি পাল্টে ফেলতে পারি না। আমরা বড়রা ছোটদের শিক্ষার ব্যাপারে শুধু পথটা দেখাই মাত্র, আসল কাজ কিন্তু ওরাই করে। তাই ওদেরকে মিথ্যা ইঁদুর দৌড় করিয়ে কোনো লাভ নেই। তবে এটাও বলবো, সমাজ বদলেছে, বর্তমান সময় একটা অবক্ষয়ের দিকে ছুটে চলেছে। তাই নিজেদের ছেলেদের প্রতি বিশেষ নজর দেবেন, বিশেষ করে এই মোবাইল ফোনটিকে ওদের থেকে দূরে রাখবেন। আসুন, আজ এই পরন্ত বিকেল বেলায় আমরা আমাদের এই সমাজটাকে নতুন করে গড়ার একটা শপথ গ্রহণ করি। দেখো প্রতিমা, দেখো বিকেলের একটা কেমন সুন্দর রোদ এসে পড়েছে ওই রান্নাঘরের চালের উপর। আর দেখে মনে হচ্ছে এক বাটি দুধ পুলিকে যেন ওই চালটার উপর উল্টে দিয়ে গেছে, আর তার গোলাপি আওয়াজ ভরে উঠেছে সারা উঠোনটা। যে দেখো প্রতিমা, দেখো ওই গোলাপি আওয়াজ যেন আমাদের সবার জীবনে ভরে থাকে। আঘাত